মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি রে তোরা কি করছিস? তত্ত্ব সাজাচ্ছি, বড় জায়ের বিয়ের তত্ত্ব সাজাচ্ছি। এমন সৌভাগ্য কজনের হয় বল? আমি ছোট বুঝতে পারছি না তোরা কেন এইসব করছিস। এই পুরোহিতের মেয়ের পাল্লায় পড়ে না তোর সাহস এতটা বেড়েছে। এই জন্যই বলে এই জগতে কেউ আপন নয়। যা বাবা, আমি কি করলাম? যত দোষ রাধা ঘোষ। তাই নে, তুমি এখন ঘোষ বোস কিচ্ছু না, বুঝতে পেরেছো পুরোহিতের মেয়ে? তুমি কিন্তু এখন রাধা সেন এ বাড়ির বড় বউ, কথাটা যেন মাথায় থাকে। সে আমার মনে আছে, কিন্তু আপনারই মনে নেই। নইলে আপনি আমাকে ওই রকম পুরোহিতের মেয়ে বলে ডাকছেন কেন? আমি তো আপনাকে পাথর। ও বড় মা, বলছি কি আমরা বরং শান্তভাবে তত্ত্বগুলো সাজাই। আমিও সাজাই। একদম না, আজকে হাত দেবে না। ওদেরকে সরিয়ে নিয়ে যাও না। আজকে তোমরা বিয়ের কোণে তো, আজকে অন্যদিকে যাও। আমরা চলো 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 বড় মা, চলো। আই রাধা চলো চলো। বাড়াবাড়ি যত তোদের। বাড়াবাড়ির এখনই কি দেখলে বসু? বাড়াবাড়িতে হবে বিয়ের সময়। এমন নাচ নাচবো না, একবার বিসর্জনের নাচ। নাচবে? হ্যাঁ ঠিক ঠিক নাচবে তো একদম। তাহলে তো আমিও নাচ। চলো সবাই নাচবো আমরা। যাই বলো, অনেকদিন পর কিন্তু এই সেনবাড়ি একদম আনন্দে গমগম করছে। অজয় এসছে নাকি? শুনলাম নাকি অজয় এসেছে। কোথায়? বাজারের এই যে আমি থাক থাক বাবা থাক। বড় বউয়ের তালে এবার একটা হিললে হলো গো। সদবা না বিধবা, তার তো কোনো ওদিশই ছিল না এতদিন। এইবার বড় বউ যদি একটু বদলা। মাসিমা বড় বউ বদলাবে কিনা জানি না, তুমি কিন্তু একটুও বদলাওনি। যেরকম ঝাঁঝালো মুখ শুনেছিলাম সেই রকমই আছে। তা শুনলাম এই সেনবাড়িতে নাকি জোড়া বিয়ে হবে। এবার আমরা কিন্তু খুব মজা করব। দাদা ভাই, এবার কিন্তু তুমি আমাদের কোনো কিছুতেই না করতে পারবে না। হ্যাঁ ঠিক বলেছিস। এই যে নাতি বাবু, এইবার কিন্তু তুমি একটু বুঝে সুঝে বউকে সিঁদুর পরিও, নইলে আবার বলবে কে হাত ধরে পরিয়ে দিল। রাধা, আমাদের তো এখানে কেউ কিছু করতে দিচ্ছে না। চলো ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যাবেলা প্রদীপটা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমি জামা কাপড়টা পাল্টে ফেলি। তাড়াতাড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। Ajaz Singh, London. Marriage 1991. Jenny Sen. 1992. এবার ফেক পাসপোর্ট বানাতে হবে।
মাধব, এরকমটা কেন হলো গো? কোনো অমঙ্গল হবে না তো? কি বলছো বড় মা? এই প্রদীপের শিখায় মঙ্গল অমঙ্গল এগুলো বোঝা যায়? তাহলে সবাই সবকিছু জানতে পারতো। এত ভেবো না, কিচ্ছু হবে না, আমি বলছি তো তোমাকে। আদি যখন বলছে কিছু হবে না, কিছু হবে না। দেখো, কিন্তু আমাদের টুকটুকে নতুন বউকে দেখে মনে হচ্ছে খুব ঘাবড়ে গেছে। ফেক পাসপোর্ট রেডি। নাম জেনি সেন। তবে সেন মেনশনে ঢোকার আগে একবার রেকি করে আসতে হবে। সবটা ভালো করে দেখে বুঝে আসতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা, এটা এবছর ব্যবসায়ী সমিতির দেওয়া প্রণামীর হিসেব, আর এটা হচ্ছে গ্রামবাসীদের দেওয়া প্রণামীর তালিকা। বাবা, প্রতি বছর গ্রামবাসীদের কাছ থেকে যে অঙ্কের প্রণামী পাওয়া যায়, এই বছর কিন্তু সেটা পাওয়া যায়নি। গরিব মানুষগুলোকে রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে। যারা টাকা দিচ্ছে তাদের ঢুকিয়ে নিচ্ছে পুজো দেওয়ার জন্য। আমি তো খুব করে কথা শুনিয়ে দিয়েছি। তারপর ওরা তোমায় কিছু বললো না? আমায় বলবে? বললে দুখা বসিয়ে দেবো না। সত্যি মা, আপনি পারেনও বটে। বড় বৌমা, আমার দাদুভাই ওখানে থাকলে হয়তো একই কাজ করত, কিন্তু দাদুভাই তো এখনো নিজের কথাটা মুখ ফুটে বলতেই শিখলো না। ওগুলো ওখানে কি গো? আমশি আমি রেখেছি, রোদে দিয়েছিলাম। আমি খাবো। এই অষ্টমীটা এখন খেতে নেই। আরে জ্বরের মধ্যে আমশি খাচ্ছিস? সন্ধ্যা হয়ে গেছে না? হ্যাঁ, মেয়ে তো দেখছি রূপের লক্ষ্মী, গুণে চঞ্চলা। মিনিটের মতো স্থির হয়ে বসতে পারে না। একদম। থাক না ঠাম্মি, খেতে নাও। কাল সকালে উঠে যখন গলাটা বসে যাবে তখন বুঝতে পারবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি খাচ্ছি না। শান্তি শান্তি, বসে পড়ো এবার তুমি। এই আমি লক্ষ্মীটি হয়ে বস। বাহ, এই ঠাম্মি, তোমাকে আমি একটা কথা বলতে ভুলে গেছি তো। আমাদের অষ্টমী খুব ভালো গান করে, বিশেষ করে কীর্তন। আমরা সবাই শুনে হাঁ হয়ে গেছিলাম। তাই? তুই সারাদিন এত গল্প করলি, এত কথা বললি, এটা বললি না তো? গা না গা। না গো ঠাম্মি, এরা দিদি বাড়িয়ে চাড়িয়ে বলছি। বাবা বিনয়ের অবতার। আচ্ছা গাও না, কি আছে, একটু গা না, আমি শুনি দেখি কতটাও বাড়িয়ে বলছে। অষ্টমী, সবাই ঠিক কথা বলছো। তুমি এমন একটা গান গাও যাতে তোমার গান শুনে আমার বোন ফোন ঘাটা থামিয়ে তোমার গান শোনে। কি প্রবলেমটা কি আমি বুঝতে পারছি না। তোর সব সময় আমার ফোন ঘাটা তুই সব সময়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই যা করিস, তুই সব সময় ঝগড়াঝাটি করিস। আরে ওকে তুই বলতে না না, আমি বলছি কি বলতো, আমাদের বাড়িতে কোথায় আলোচনাটা শুরু হয়, কোথায় গিয়ে শেষ আমরা কেউ বুঝতে পারি না। না, সবাই একটা বিষয় ঠিক যে অষ্টমীর একটা গান গাওয়া উচিত, কি তাই তো? হ্যাঁ। না কি আপনি গানটা গাইবেন নাকি সবাই বলছে বলে দরটা বাড়াবেন? বলুন তো সত্যি কথা। এই শুনুন। হ্যাঁ আসুন না প্লিজ, আসুন। হ্যাঁ বলুন, কি বলবেন বলুন। অষ্টমীর না ওরকম স্বভাব না, বুঝতে পেরেছেন? কিন্তু আমি সবাইকে একটা কথা বলতে চাই, সব সময় আমি একা কেন গাইবো বলো তো? আজকে সবাই মিলে আমরা একসাথে গাই। আরে আমি তো গান গাওয়ার জন্য রেডি, বললেই গিয়ে দেবো। তাহলে সবাই মিলে একটা গানের লড়াই হয়ে যায়। হোক হোক হোক। আবার লড়াই দেখেছিস তো, সব কিছু তো না লড়াই ছাড়া না হয় না। দাদা ভাই চল, হোক হোক, একটা গান হোক। হ্যাঁ কি হবে? গান? হ্যাঁ হোক না হোক না হোক, মানে গানের লড়াইটা শুরু হোক। হ্যাঁ ঠিক আছে, হোক। চল চল চল। 2-1 টাকা নয়, 70,000 টাকা কম। এ কি করে সম্ভব? দাদা, আমিও ঠিক বুঝতে পারছি না যে কেন এবারে এত টাকা কম উঠলো। ক্যালকুলেটর দাও। হ্যাঁ হ্যাঁ।
তুমি কি করছো? বাকিরা কোথায়? তুমি কাজ করছো কেন? কি আর করবো বলো, সবাই মিলে বাগানে যে কি কীর্তন করছে কে জানে। কথা বলছো কেন? কাজ করছি তো একটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসে হাই হাই করা শুরু করে দিলে? এই শোন, এবার থেকে তবুও আমাদের সঙ্গে আনন্দ করতে হবে। আয় আয়। আমার এসব একদম পছন্দ নয় মা। থাক তাহলে নিজের গো নিয়ে। তবে এটাও জেনে না, তুই না পাল্টালেও খুব শিগগির এই সিংহবাড়ি পাল্টাবে ওই মেয়েটার হাত ধরে, আর আমি ওর সঙ্গেই থাক। মা, নাচ গান আনন্দ অনেক হয়েছে, এবার আমরা সবাই ঘরে যাই। হ্যাঁ, সেই ভালো। ও ঠাম্মি ঠাম্মি, বলছি বাবাকে আর রাগিয়ে দিও না, দরকার নেই রাগানো, ছাড়ো না। চুপ কর তো, সব কটা ভিতর ডিম, এত ভয় পাওয়ার কিছু নেই। এই তোরা শুরু কর। আপনার জন্য একটা ভালো খবর আছে। কি? কাল থেকে স্কুল চালু হচ্ছে আপনার। সত্যি? যাক, এতদিনে আবার এখানকার আসার আসল কাজটা শুরু হবে। মৌরানী মা, তুমি আমি আশীর্বাদ করো, আমি যেন আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি। হে বাবা, ঠাম্মি তোমরা আবার খাবার নিয়ে আসতে গেলে কেন? এই মেয়ে সবসময় কেন বলে। হ্যাঁ, এই মেয়ে এখন খাবি না তো কখন খাবি? ও ঠাম্মি, তুমি জানো না আজ তো আমার চাকরির প্রথম দিন গো, আমার না পেটের ভেতর থেকে আমার গুড়গুড় করছে জানো তো ঠাম্মি, আমি আর কিছু খাবো না। না খেলে আরো বেশি গুড়গুড় করবে, যা শিগগির খেয়ে নে। অষ্টমী, ঠাম্মি কিন্তু এই ব্যাপারে খুব রাগী, ছোটবেলা থেকে ঠাম্মি তো আমাদের বকে বকে খাইয়েছে। আমার কথা একটু শোনো, তুমি চিন্তা করো না, আমি বাইরে ঠিক খেয়ে নেবো। এই চুপ কর তো, সারাদিন না খেয়ে কেউ থাকে নাকি? এই বস, খেয়ে যাবি, বস। দাঁড়িয়ে থাকে, বস বলছি, বস। দে খাবারটা দে। কেমন লাগলো বকাটা খেলে? তো ওরে বাবা, এত খাবার আমি কিছুতেই খেতে পারবো না, একদমই পারবো না, প্লিজ ঠাম্মি। মা, এটা আপনি কি করছেন? আপনার ছেলের এখনো খাওয়া হয়নি, উনি যদি জানতে পারেন তাহলে তো আবার একটা কাণ্ড হবে। আরে বাবা, জানতে পারবে না, সেই জন্যই তো খাবারটা ওর ঘরেই নিয়ে এলাম। না ঠাম্মি, তবু যদি কোনোভাবে কারো চোখে পড়ে যায়। তুমি এত বকবক না করে খাবারটা খেয়ে নিলেই তো ঝামেলাটা মিটে যায়, খেয়ে নাও। অষ্টমী আজ স্কুলে যাচ্ছে তো? হ্যাঁ বাবা, আজই স্কুল খুলছে। দুর্জয়, অষ্টমীকে আমরা মারতে চেয়েছি, জোর করে বাইরে পাঠাতে চেয়েছি, ফাঁদে ফেলে দাঁড়াতে চেয়েছি, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হয়নি। পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের দিদিমণি এই অজুহাত দেখিয়েও বারে বারে থেকে গেছে। ওই স্কুলে পড়ানোর তাগিদেই ওর এখানে থেকে যাওয়া, ওর সেই জায়গাটা নষ্ট করে দিতে হবে দুর্জয়। আপনি একদম ঠিক বলেছেন বাবা, ও যে উদ্দেশ্যটা নিয়ে এখানে এসেছে, সেটাই যদি না থাকে তাহলে তো ফিরে যেতে বাধ্য, তাই না? আমি এখনই সব ব্যবস্থা করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি আমার পরিবারের 7 জেনারেশন লয়ার। আপনি কোথায় প্র্যাকটিস করেন দিদি? হাইকোর্টে আমার চেম্বার, কিন্তু আমি অল ওভার ইন্ডিয়া করি, সুপ্রিম কোর্টেও করি। কিন্তু আমার মনে হলো এই যে আমাদের প্রফেশন, সেই প্রফেশনে আমরা বিভিন্ন লোকের সাথে মিশছি, সেখানে কখনো হারি কখনো জিতি, কিন্তু এমন কি কোনো কাজ আছে যেটাতে কোনো হার নেই? সেইটা ভাবতে ভাবতে আমার বাবা মার কথা চিন্তা করতে করতে আমার মনে হলো আজকে যে জায়গায় আমি রয়েছি আমার বাবা মার অসীম আশীর্বাদ, তাই তাদের উৎসর্গ করেই আমার এই ট্রাস্ট অলোক ফাউন্ডেশন। আমার বাবা অশোক কুমার ঘোষ, মা অলকা ঘোষ, দুজনের নামের
সংমিশ্রণে আমি শুরু করেছি আমার এই অলোক ফাউন্ডেশন। যদি মানুষের পাশে একটু দাঁড়ানো যায়, আমরা অ্যাসিড সার্ভাইভার্সদের সাথে প্রথম শুরু করি কাজ। আপনার এখানে মনীষা বলে একটি মেয়ে এসেছিল ব্রেভ সোল ফাউন্ডেশন থেকে। আমরা ব্রেভ সোল ফাউন্ডেশনের সাথে কাজ করছি, কারণ ওরা কিন্তু অসুস্থ নয়, ওরা কিছু বিকৃত মানুষের মানসিকতার শিকার, কিন্তু আমরা ওদের ব্রাত্য করে রেখেছি। যেরকম ধরুন কারুর বাচ্চা পড়াশোনা করানোর দরকার থাকতে পারে, এই অ্যাসিড সার্ভাইভারদের তাদের একটা আশ্রয়স্থল দরকার লাগে, বা নিজের পায়ে দাঁড়ানোর যে শক্তিটা সেটা ওরা হারিয়ে ফেলে। আমরা চেষ্টা করি এদের পাশে দাঁড়িয়ে এদের মনোবল ফিরিয়ে আনা এবং এরা যে সমাজে ব্রাত্য নয় সেটা সবাইকে জানানো। আমরা বর্তমানে প্রায় 12 জন বাচ্চার সারা বছরের এডুকেশন স্পন্সর করছি। তাছাড়া কলকাতার যে ফার্স্ট ট্রান্সজেন্ডার ফিমেল অ্যাডভোকেট মেঘ সায়ন্তন ঘোষ, ও আমার সাথে আমার ফার্মে আমার অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছে। আমরা ট্রান্সজেন্ডার্সদের নিয়ে কাজ করছি এবং আমরা সেক্স ওয়ার্কার্সদের নিয়ে কাজ করছি, তাদের বাচ্চাদের পড়াশোনা নিয়ে। এই কাজগুলো আমরা জেল ইনমেটসদের নিয়ে কাজ করেছি, জেল ভিজিট করেছি। খুব ছোট্ট ছোট্ট দিদি বেল বন্ডসের জন্য 150 টাকা 200 টাকা, ওরা বছরের বছর জেলে। এই টাকাটা যদি আমরা একটু প্রোভাইড করে দিতে পারি, জেল থেকে বেরিয়ে যেতে পারে। আর একটা যেটা ওদের খুব প্রবলেম, অনেকে হয়তো আন্ডার ট্রায়াল, পুরো ট্রায়ালটা কমপ্লিট হয়নি, কিন্তু ওরা হয়তো ওদের সাজাটা মুকুব হয়ে গেছে, সুপ্রিম কোর্ট হয়তো অ্যাক্টিভ করে দিয়েছে, কিন্তু ওরা সেই অর্ডারগুলো হাতে পায় না যেহেতু জেলে রয়েছে। সেই অর্ডারগুলো বের করে আমরা বেশ কিছু জেলের থেকে ইনমেটসদের রিলিজ করেছি। আমরা স্পেশালি অ্যাডপ্টেড বাচ্চাদের নিয়ে কাজ করি, ওদেরই হাতে তৈরি কিছু জিনিস আজকে আপনাকে দেবার জন্য এবং আমার সহ দিদিদের দেবার জন্য আমি এনেছি। এতে ওরা খুশি হয়। সমাজ তো সবাইকে নিয়েই, সবাইকে বেষ্টন করে তো সমাজ। আজ মানুষ বড় কাঁদছে, সে পাশে আর একটা হাত চাইছে। আমার অলোক ফাউন্ডেশনের কাজ হচ্ছে সেই হাতটুকু তার দিকে বাড়িয়ে দেওয়া, সেই স্পর্শ দিয়ে যদি আমরা কিছু করতে পারি, এইটুকুই হচ্ছে আমাদের অলোক ফাউন্ডেশনের কাজ। এই ফাউন্ডেশনটা আমি শুরু করছি, কিন্তু লোক বলতে প্রচুর লাগে। আমি একাই আপাতত এই ফাউন্ডেশনটা চালাচ্ছি। সব থেকে কষ্ট হচ্ছে লোক বলের থেকেও ফান্ডস, কিন্তু কিছু সহৃদয় ব্যক্তি আমার পাশে দাঁড়িয়েছেন, যার জন্য আমি 1.5 বছর হলো এই ফাউন্ডেশনটা শুরু করেছি। কিন্তু একটা কথা আমি আজকে এই মঞ্চ থেকে বলতে চাই, আমরা 200-র ওপর কাজ করেছি। প্রায় 1200 থেকে 2000 লোক আজকে উপকৃত। এটা আমি এই কারণে জানাতে চাইছি যে আপনারা আমাদের পাশে আসুন। সবাই মিলে না এলে বন্ডিং তো শক্ত হবে না, এক বিন্দুতেই তো সিন্ধু হয়। তাদের একটু সাহায্য করলে, একটু মনোবল দিলে তারা অনেক কিছু করতে পারে। এইটুকুই আমার সবার কাছে আবেদন, আপনারা এদের পাশে একটু দাঁড়ান, এদের সঙ্গে বলুন আমিও আছি। এই আমিও আছি এই দুটো শব্দ কিন্তু অনেকটা মনোবল বাড়িয়ে দেয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। লুৎফা, কত বছর ধরে করছো এই কাজ? এটা দিদি মোটামুটি আমি 9-10 বছর বয়স, মানে ব্যাচ থেকে প্রায় 20 থেকে 25 বছর। পারিবারিক কাজ? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার মায়ের কাছ থেকে শিক্ষা। আমার মা এটা করতো, সেখান থেকেই আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তখন আমার 9-10 বছর বয়স। আমার মা মানে আমরা 5 ভাই বোন তখন হয়ে গেছি মায়ের। তো 5 ভাই বোন হওয়ার পর আমার বাবা খুবই সামান্য একটা বেতনের কাজ করতো, মাত্র 20 টাকা বেতন। ভাবতে পারিনি যে সংসারের এত ছোট বয়স থেকে আমাকে হাল ধরতে হবে, বুঝতে পেরেছেন? তো এই কাজ মানে শিখেছিলাম বলে হয়তো আজকে পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। আজকে মাও কি কাজই করতেন? হ্যাঁ, মা এই কাজই করতেন, তারপরে শিখে গেছে একদম। এখন ফুল, এখন পার ডে আমাদের রোজগার এটা 200-250 টাকা। ধরো এইরকম কটা বানাতে হয় দিনে? দিনে আমরা 40 কি 45 কি মালা বানাও। এই মালাগুলো কি হয়? এই কানের দুল, গলার হার, হ্যাঁ এগুলো দিয়ে? হ্যাঁ দিদি, এগুলো বাইরে এগুলো তৈরি হয়। আচ্ছা, এইভাবে তৈরি হয়। হলো দিদি? হ্যাঁ, এইটা এইভাবে নামাই আমরা। আচ্ছা, মানে গর্ত হয়ে যাচ্ছে সব। এবার গর্ত করে করে কি করবে এটাকে? এই যে দিদি, এই মালা পেলাম এরকম বের করে, বুঝতে পেরেছেন? এইভাবে সেগুলো এবার এইভাবে গাঁথি,
আচ্ছা, মানে ওখান থেকে এগুলো বেরোচ্ছে? হ্যাঁ দিদি, দিয়ে এইভাবে আমরা গাঁথি। আচ্ছা, দিয়ে ওই মালাগুলো যেগুলো বানিয়েছো? হ্যাঁ দিদি, আমরা পার ডে 200, 250, 300 যে যেমন পারে করে। এই সারাদিনে কটা করে বানাও? 50 কি, 40 কি, 60 কি, যখন যেমন হয় আর কি। 40 কি মানে? 40 কি মানে 20, একটাতে 20 কি আছে, এরকম একটা একটা করে খেয়ে দিদি। দেখাও। আচ্ছা আচ্ছা, এগুলো তোমার এক একটা হচ্ছে 20টা করে? হ্যাঁ দিদি। এবার এগুলো 100 টাকা করে বিক্রি হয়? হ্যাঁ 100 টাকা করে দিদি। তুমি একাই করো না? হ্যাঁ, ডেকে নামিয়ে আমাদের সকাল 6টার সময় বসি, তারপরে ওই 10টা পর্যন্ত একভাবে কাজ হয়ে যায়। তোমরা কয় ভাই বোন ছিলে? যখন 10 বছর বয়স দিদি, তখন আমার মানে 5টা ভাই বোন। তো আমার 5 ভাই বোনের মধ্যে মানে আমিই বড়। এই 5 ভাই বোন যখন হলো, তারপরে হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে পড়ে, এবং অসুস্থ হয়ে যাওয়ার পর আমার মায়ের সেই হালটা, সংসারের হালটা আমাকে ধরতে হয়। তারপরে যাই হোক দিদি, মানে সংসারটা ভালোই চলছিল। আমারও খুব কম বয়সে তখন মা বিয়ে দিয়ে দেয়। 16 বছর বয়সে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আচ্ছা, সব বিয়ে হয়ে যাওয়ার পর দিদি আমি কিন্তু ভালোই সংসারে, ওখানে শ্বশুরবাড়িতেও আমাদের এরকম কাজ, ওই একই কাজ। হ্যাঁ, শ্বশুরবাড়িতেও আমার এরকমই কাজ আছে, মানে এই শ্বশুরবাড়িতেও যে আমরা এই কাজই করি। শ্বশুরবাড়িতে এই কাজ করার পর ভালোই সংসার চলছিল দিদি। দিদি হঠাৎ 2019 সালে 7ই সেপ্টেম্বর আমার হাজবেন্ড মারা যায়। কেন? গাড়ি অ্যাক্সিডেন্টে। আমার মেয়ের তখন সেই 9 বছর বয়স। মেয়ে ছোটবেলা থেকে খুব যোগাতেও ভালো, পড়াশোনাতেও খুব ভালো দিদি। আর আমিও এককালীন দিদি খুব মানে খেলাধুলায় খুব ভালো ছিলাম, বাঁকুড়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম। তো সেই স্বপ্ন পূরণ করার জন্য মেয়েকে আমি ছোটবেলা থেকে কিন্তু ওই বিষ্ণুপুরে বাপের বাড়ি সেখানেই রেখে দিয়েছিলাম। ওর বাবা আর আমি বাড়িতে থাকতাম। কিন্তু 2019 সালে ওর বাবা যখন মারা গেল দিদি, তখন আর এতটাই অসহায় পড়েছিলাম, যেটা দিদি আর বলার মতন কিছু নাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা এসেন্সটা কিছুটা এর মধ্যে দিতে হবে। এটা যেহেতু আমি করে করে অভ্যাস হয়ে গেছে, তাই আমার চোখের আন্দাজ আছে। কিছুটা এর মধ্যে এসেন্সটা দিলাম। এই হচ্ছে অ্যালকোহল। এটার এই প্রপোর্শনটাই হচ্ছে মেন। কম বেশি হলে তোমার স্কিনে প্রবলেম হতে পারে, বা গন্ধটা কতক্ষণ স্টে করবে এটার উপর ডিপেন্ড করে। শুধু এটার মধ্যে স্টিকারটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, দেখি কিরম গন্ধ হবে। স্প্রে করো। সত্যিই তো খুব সুন্দর। আজ আমি চলে এসেছি যাদবপুরে পামেলার কাছে। পামেলা সুগন্ধি তৈরি করে, অর্থাৎ পারফিউম বানায়। পারফিউম বানিয়ে সে সবাইকে সুগন্ধিত হতে সাহায্য করে, তাই শুধু নয়, এই পারফিউম বানিয়ে সে কিন্তু তার পরিবারকেও সাপোর্ট করে। কিভাবে করে, কিভাবে শিখলো পারফিউম বানানো, কবে থেকে শুরু করলো, পরিবারে কে কে আছে, সব জানবো আমরা পামেলার থেকে। পামেলা, খুব সুন্দর সুন্দর পারফিউম বানাচ্ছ এখন। এই পারফিউমের ব্যবসাটা কতদিন হলো শুরু করেছো? পারফিউমের ব্যবসা শুরু করেছি খুব বেশি দিন নয়। আসলে ছোটবেলায় আমি এই যাদবপুরে থাকতাম না, এটা আমার পরে বাড়ি হয়েছে। আমি সোনারপুরের মেয়ে। আমি জন্মেছি ওখানে, আমার পড়াশোনা সবটাই ওখানে। ওখানে বাবা মা ঠাকুমা সবাইকে নিয়ে আমার একটা যৌথ ফ্যামিলি। সেখানে ছোট থেকে পড়াশোনা করেছি, সব কিছু করেছি। কখনো ভাবিনি যে আমি ব্যবসা করব। তো একদম ছোটবেলায় যেটা হতো যে আমার বাবাকে আমি যেটা দেখেছি, আমার বাবা অটো চালাতেন। তো সেইভাবে একটা মেয়েকে বড় করা, সংসার চালানো, সেটা একটু সমস্যা হয়েছে। এবার আমি তখন ছোট, অতটা তো বুঝিনি, আস্তে আস্তে বড় হওয়াতে বুঝেছি। যখন আমি মাধ্যমিক দিই 2007-এ, তখন আমি এই পারফিউম বানানোটা শিখেছিলাম। এবার সেইটাকে কাজে লাগানোর একটা সময় আমার কাছে এসেছিল। ওই যে রাত্রে বাবার কাছে জেগে থাকতাম, তখন বসে বসে ভাবতাম যে কিভাবে কাজ করা যায়। একটু একটু করে তখন আমার পারফিউম বানানো শুরু। এবার বেচবো কোথায় সেটার তো আমি কিছু জানি না। আমার বন্ধুরা
আমার ফ্যামিলির লোকজন, আমি যেখানে চাকরি করতাম তাদের কাছে আমি জিনিসগুলো নিয়ে একটু একটু করে দেখো না তোমাদের কেমন লাগে, তোমরা আমাকে ফিডব্যাকটা দাও, তাহলে আমি বুঝতে পারবো। তো সবাই বলেছে হ্যাঁ ভালো হচ্ছে, স্টে করছে, তো এটাকে আরও কর। আস্তে আস্তে সেই জিনিসটা এখন এসে দাঁড়িয়েছে। যখন আমি বিজনেসটা শুরু করি 2500 টাকা দিয়ে শুরু করেছিলাম, মায়ের মতনই, মা যেরকম 2800 দিয়ে শুরু করেছিল। আজকে আমার কাছে অলমোস্ট 30 রকমের পারফিউম, আতর, রুম ফ্রেশনার সব আছে। ও মানে পারফিউম, আতর, রুম ফ্রেশনার সব তুমি একাই বানাও? একদম, আমি এখনো নিজে হাতেই বানাই। মা, কাকিমা সবাই প্রচুর হেল্প করে। বাহ, ভেরি গুড। আর তোমার শাড়ির ব্যবসা কি এখনো করছো? না, শাড়ির ব্যবসাটা এখন আমি আর করছি না। আর দাদার এখন শরীর কেমন আছে? এখন মোটামুটি অনেকটা ভালো, আগের থেকে অনেক ভালো। আর এখন কাজ করতে পারছেন? হ্যাঁ, মার্বেল টাইলসের আমাদের যে মানে কাজটা যেটা হতো সেটা মাঝে তো বেশ অনেক বছর বন্ধ হয়ে গেছিল, আবার নতুন করে এবছর থেকে আবার শুরু করেছে। এই ফ্ল্যাটটাই তোমরা এলে কবে? এটা হচ্ছে আমার কাকু কাকিমার ফ্ল্যাট। তো আমি সোনারপুর থেকে যখন কাজ শুরু করি, কুরিয়ার করতে গেলে না আমাকে অনেকটা দূরে যেতে হতো, বা ওখান থেকে পাঠালে সেটা কাস্টমারের কাছে পৌঁছতে অনেকটা সময় লাগতো। আমার কাকিমাই তখন আমাকে পুরোপুরি হেল্প করে, কি আমার সাথে যাওয়া, জিনিস আনা, আমাকে কাজে হেল্প করা। এবং কাকিমাই তখন বলে যে তুই আমার কাছে এসে থাক। এবং আজকে মায়ের জন্য ঢাকুরিয়ার বুকে একটা ফ্ল্যাট কিনে দিতে পেরেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খেলাটা দেখতে হচ্ছে তো, পেছন পেছন যাই। কোথায় ছিলে তুমি? এটা তোমার হাতে, এটা কিসের খাতা? এটা এটা মুখার্জিদের বংশলতিকা। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা, এর মধ্যে মুখার্জি পরিবারের সবার জন্ম, রাশি, নক্ষত্র, লগ্ন যা যা হয় আর কি, কে কার নাতি, কে কার নাতনি, কে কার ছেলে মেয়ে, এক কথায় এর মধ্যে মুখার্জি পরিবারের ঠিকুজি গোষ্ঠী রয়েছে। তুমি এটা কোথা থেকে খুঁজে পেলে? আপাতত চৌর্যবৃত্তি। কি বলছো কি তুমি? হ্যাঁ শম্ভু, কোনো উপায় ছিল না, এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে, কোনো উপায় ছিল না। কি দেখছো তুমি? কি কি খুঁজছো? কি দেখছো ভাই বলো একবার, কি দেখছো? কি দেখছো সেটা তো বল। গট ইট, আমি পেয়ে গেছি শম্ভু। আরে তুমি কি খুঁজছো সেটা তো বলবে। কি 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 খুঁজে পেলে তুমি? দিবানাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি, চন্দ্রনাথ মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, এদের মাঝখানে একটা নাম আমি, তুমি, আমরা মিস করে গেছি স্বয়ম্ভু, যার উল্লেখ এই মুখার্জি পরিবারে কেউ করে না। কে? অনাথ মুখার্জি। কি বলছো কি তুমি? হ্যাঁ, অনাথ মুখার্জি। সে কে?
সে কে সেটা আমি তোমাকে পরে বলবো। আমি একটু আসছি, তুমি এটা রাখো, সাবধানে রাখবে, এটা যাতে না হারায় সম্ভব। সাবধানে রাখবে, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী তুমি কোথায় যাচ্ছ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো আপনি, আমি আপনার কাছে যাচ্ছি না। কি হয়েছে? আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। হ্যাঁ বলো। অনাথ মুখার্জি কে? তুমি এ নাম কোত্থেকে জানলে? অনাথ মুখার্জি কে বলুন না মা, উত্তর দিন না। তুমি আমাকে আগে বলো না, এ নাম তুমি কোত্থেকে জানলে? উত্তর দিন, অনাথ মুখার্জি কে? জগদ্ধাত্রী, আমি তোমার ডিপার্টমেন্টের ক্রিমিনাল নই। তুমি এভাবে আমাকে প্রশ্ন করতে পারো না। 100 বার পারি। তার কারণ আমি যেখানে দাঁড়াই সেখান থেকেই তদন্ত শুরু হয়। তার কারণ আমি 24 ঘন্টা অন ডিউটি। জগদ্ধাত্রী, তুমি কনসিভ করেছো? তুমি কি স্বয়ম্ভু? মা, স্বয়ম্ভু, স্বয়ম্ভু ডাকছেন মা? হ্যাঁ স্বয়ম্ভু, জগদ্ধাত্রী কি চাইছে বলো তো? তোমার স্ত্রী কি চাইছে? ও কনসিভ করেছে, ও অন্তঃসত্ত্বা, ও সেটা ভুলে যাচ্ছে। তুমি ওকে ওকে ঘরে যেতে বলো, ওকে রেস্ট নিতে বলো। দরকার হলে আমি ওর জন্য আয়া ডেকে দিচ্ছি। হ্যাঁ, আয়া ওর জন্য অ্যাপয়েন্ট করছি, ওর সেবা করবে ওরা। ওকে টেক কেয়ার করো স্বয়ম্ভু। হ্যাঁ, এভাবে ইগনোর করো না ওকে, তোমার সন্তানের যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। সত্যের থেকে মুখ লুকিয়ে পালাচ্ছেন তাই না? জগদ্ধাত্রী, অনাথ মুখার্জি কে? এ নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। মাথা ঘামাতে হবে তো, মাথা ঘামাতে হবে। অনাথ মুখার্জি দিবানাথ মুখার্জির দাদা, তাই তো? ওনারা 4 ভাই। কি হলো বলুন? আপনি না বললেও সত্যিটা আমি জানি। কিন্তু মা, কোথায় আছেন অনাথ মুখার্জি এখন? উনি জীবিত না মৃত? আরে উত্তর দিন, চুপ করে থাকবেন না, উত্তর দিন। আমি তোমার কথার উত্তর দিতে বাধ্য নই। স্বয়ম্ভু, তুমি ওকে বোঝাও। কি হচ্ছে জগদ্ধাত্রী? উনি তো ঠিকই বলেছেন। মা হিসেবে ওনার যা কর্তব্য উনি সেটাই বলেছেন। প্লিজ জগদ্ধাত্রী, তুমি নিজেকে সামলাও। তুমি এত মাথা ঘামিও না প্লিজ। মাথা ঘামাচ্ছি তো তোমার জন্য। আমার জন্য? কিসের জন্য? আমার কোনো প্রবলেম? আমার জন্য কোনো প্রবলেম হয়েছে? কি হয়েছে তুমি আমায় বলো। আমার কোনো প্রবলেম হয়েছে না? প্লিজ চুপ করো, প্লিজ চুপ করো স্বয়ম্ভু। আমাকে তদন্তটা করতে দাও। আমাকে রুট অব্দি প্লিজ পৌঁছতে দাও। কিসের রুট? যেখানে লুকিয়ে আছে সমস্ত রহস্যের সমাধান। অনাথ মুখার্জি, অনাথ মুখার্জির মধ্যেই সমস্ত রহস্যের সমাধান রয়েছে। অনাথ মুখার্জি, এই নামটা তুমি কোথায় পেলে? প্রশ্ন আপনার করার কথা নয়, প্রশ্নটা আমার। অনাথ মুখার্জি কে? তুমি অনাথ মুখার্জির নাম কোথা থেকে জানলে? এই বাড়ির বউ হওয়ার সুবাদে আমি এটা জানতেই পারি, তাই না? স্বর্গীয় শ্রী মহেন্দ্রনাথ মুখার্জির 4 জন পুত্র সন্তান ছিল। অনাথ মুখার্জি, দিবানাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি এবং চন্দ্রনাথ মুখার্জি। এদের মধ্যে 3 মুখার্জিকে আমি দেখেছি বা দেখছি। শুধুমাত্র অনাথ মুখার্জির কোনো চিহ্ন এই বাড়িতে নেই। কারণটা জানতে পারি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যাবে? আমার হাতটা ছাড়ুন, ছেড়ে দিন, আমার হাতে লাগছে। বীর পুরুষ পাওয়া যায়? আপনি তো সত্যি সত্যি পুরুষ মানুষ বটে। স্ত্রীর হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন, তা বলি নরম মাটি পেয়ে আঁচড়াচ্ছেন, তাই না? এটা দেখেছেন? চপেটা ঘাত বোঝেন? কানের গোড়ায় একটা দেব না, চোখে সর্ষে ফুল দেখবেন, ত্রিভুবন দেখবেন, বুঝতে পেরেছেন? আরে মেয়ে,
বেরিয়ে যাও। চ্যাটার্জি পরিবারের বউ যার জন্য অসম্মানিত হচ্ছে সেখানে দাঁড়িয়ে আছে, আর আপনি ওকে এই বাড়িতে নিয়ে এসেছেন রব চ্যাটার্জি। এই বেরিয়ে যাও বলছি না, বেরিয়ে যাও। ও যাবে না, ও যাবে না, বুঝতে পেরেছ? উৎসাহ সই করবে। এই পায়েল, পেপারটা দাও, তাড়াতাড়ি দাও। এই উৎসাহ, সাইন ওভার হিয়ার, সাইন করো এখানে, সই করো, সই করো, সই করো, সই। ও সই করবে না। রব চ্যাটার্জি আপনার যা করার করে নিন, ও সই করবে না। একটা কথা মাথায় রাখবেন, আমি এখানে শুধরাতে এসেছি, সবাইকে শুধরে দিয়ে যাব। ওই পায়েল বলে মেয়েটিকে দেখছেন, 1 crore, ইতিমধ্যে 1 কোটি টাকা আপনাদের পরিবার থেকে নিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে। একটা সামান্য 22,000 টাকা মাইনে পাওয়া চাকরিজীবী, তার জন্য 1 কোটি টাকা অনেক। আর এখন যদি এই রাজপুত্র আর অর্ধেক রাজত্ব পায়, তাহলে তার কোনো কথাই নেই, তাই না? ও আপনাকে ভালোবাসে না। আমি ওর সঙ্গে থাকবো না, বুঝতে পেরেছ? আমি পায়েলকে বিয়ে করব, পায়েলের সঙ্গে থাকবো এখানে। হ্যালো, মাখন বাবু বলছি। পায়েল, কি? পামেলার ডেড বডিটা মর্গে নেই পায়েল। সে কি? আমি আসছি, এক্ষুনি আসছি। পায়েল, কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি, আমি আসছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। এই পায়েল, কোথায় যাচ্ছ? পায়েল, কি হলো ব্যাপারটা? একটা কথা মাথায় রাখুন রব চ্যাটার্জি, আপনাকে তো উৎসাহ চ্যাটার্জিকে অ্যাকসেপ্ট করতেই হবে, আর সসম্মানে অ্যাকসেপ্ট করতে হবে। জীবনে নয়, বাজি রইল। যদি আপনাকে নাকে দড়ি দিয়ে উৎসার চারিদিকে ঘোরাতে না পারি, তাহলে আমার নামও যোগমায়া চ্যাটার্জি নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসতে পারি? আসুন। প্রবলেমটা কি আপনার? মানে প্রিভিয়াস কিছু রিপোর্ট আছে? রিপোর্ট একটা আছে, তবে জেরক্স। অসুবিধা নেই তো? না, ঠিক আছে, তাই দেখান। সমস্যাটা কি আপনার? আমার অপারেশন করতে হবে বেবির, অ্যাডভান্স স্টেজ। অ্যাডভান্স স্টেজ মানে কি বলছেন আপনি? আপনার হাজবেন্ড কোথায়? আপনার শ্বশুরবাড়ির লোকজন কোথায়? কেন, হাজবেন্ড কি খুব প্রয়োজন? আপনি আনম্যারিড মেয়েদের অপারেশন করেন না? আপনি রিপোর্ট দেখলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। ওই দেখি রিপোর্ট। এটা তো ডেথ সার্টিফিকেট একটা। চিনতে পারছেন? কি করে চিনবো? কেন চিনবেন না? পামেলা সার্কুলার রোডে থাকে, বয়স মাত্র 26, মৃত্যু হয়েছে অপারেশন টেবিলে। সাইন্ড বাই রাজেশ্বর চ্যাটার্জি। এই ডেথ সার্টিফিকেটটা নিয়ে কেন এসেছেন এখানে? কারণ অপারেশনটা আপনি করেছিলেন। কত টাকা নিয়েছিলেন আপনি? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, নাহলে কিন্তু সিকিউরিটি ডাকবো। বেরিয়ে যান। আপনি সিকিউরিটি ডাকবেন তো আমি পুলিশ ডাকবো। কি চাইছেন আপনি? আপনি একটা আনএথিক্যাল অপারেশন করেছেন, অন্যায় করেছেন আপনি। আমি অন্যায় করতে চাইনি, আমাকে জোর করে অন্যায় করানো হয়েছে। ওই রাজেশ্বর চ্যাটার্জি, সোমেশ্বর চ্যাটার্জি, মানে চ্যাটার্জি পরিবারের পাওয়ার আপনি জানেন না।
ওরা 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 সমস্ত কিছু করতে পারে টাকার জোরে সব করতে পারে। আর তাছাড়া ওদের সঙ্গে রয়েছে একজন ওই নামজাদা পলিটিশিয়ান গায়ত্রী দেবী। তো আপনি চিনেন? চিনি, সব জানি। আর তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে আমার কাছে। কি? আপনাকে মেরে ফেলে দেওয়া হবে। আপনাকে মেরে দেবে ডক্টর। কে মারবে? ওই চ্যাটার্জি গ্রুপের লোকেরাই। আপনাকে দিয়ে অপারেশন করানো হয়েছে, আপনি ডেথ সার্টিফিকেট দিতে অস্বীকার করেছেন, তাই ডেথ সার্টিফিকেট দিয়েছে রাজেশ্বর চ্যাটার্জি। পুরো ব্যাপারটাই খুব ক্লেভার, তো খুব জটিল কমপ্লিকেটেড একটা ব্যাপার তৈরি হয়েছে, আপনি বুঝতে পারছেন? আমাকে বাঁচান। কত টাকা নিয়েছেন? কত টাকা নিয়েছেন আপনি? 50 লাখ। 50 লক্ষ টাকা? 50 লক্ষ টাকা, ওই সাদা কালো মিলে 50 লক্ষ টাকা আমি নিয়েছিলাম, মানে আমাকে দিয়েছিল। কে দিয়েছে? আমি কিছু জানি না, আমাকে বাঁচান। আমি আপনাকে একটা গোপন জায়গায় রাখবো। কোথায়? একটা কলোনিতে রাখবো আপনাকে, সেখানে কেউ পৌঁছাতে পারবে না, নইলে যে কোনো মুহূর্তে আপনি মরতে পারেন, আপনাকে মেরে দেবে। কে মেরে দেবে আমাকে? রাজেশ্বর চ্যাটার্জি, সর্বেশ্বর চ্যাটার্জি আর মাখন বাবু। আপনি চেনেন? চিনি। আপনি স্টেটমেন্ট দেবেন? তবে তো আমার সাজা হয়ে যাবে। সাজা তো একটু ভুগতেই হবে। সাজা না প্রাণ, কোনটা চাইছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যেন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। একজন অফিসার এসেছিলেন, দূরে দাঁড়িয়েছিলেন, তো আমি একজন টিচারকে পাঠিয়েছিলাম, আমরা তো থানাকে ইনভাইট করেছিলাম, তো টিচারকে বললাম যে ওনাকে গিয়ে বসাতে, কিন্তু অদ্ভুত ব্যাপার, উনি না কিছুতেই এসে বসলেন না, দূর থেকে দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখলেন। রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা ছিল, সেটা যে দেব সেই সুযোগটাও পেলাম না। প্রোগ্রাম শেষের পর আমি যখন দেখলাম যে উনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন, তখন আমি নিজে ওনার কাছে গিয়েছিলাম। আমি যাওয়ার পরই উনি ওখান থেকে চলে গেলেন। আমার ধারণা উনি আমাকে দেখেই ওখান থেকে চলে গেলেন। বাবা, এটা আবার কি বলছো তুমি? আমি তো এতদিন জানতাম পুলিশকে সাধারণ মানুষ ভয় পায়, কিন্তু পুলিশ আবার আজকাল তোমাকে ভয় পাচ্ছে। কি বলছো? তোমার কাছ থেকে আমি এটা প্রথম শুনলাম। তুমি হাসছো, আমার কিন্তু খুব অবাক লাগছে। ভদ্রলোককে এতবার ডাকা হলো, উনি কিন্তু কিছুতেই এলেন না, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখলেন। পুলিশ তো পুলিশের ডিউটি করতে এসেছিল শিমুল, তোমাদের আপ্যায়ন নিতে তো নিশ্চয়ই আসেনি। তা অবশ্য ঠিক। আসলে কি বলতো, ওখানে অত ছেলে মেয়ে ছিল, একটা সিকিউরিটির ব্যাপার থাকে, তো সেই কারণেই লোকাল থানাকে ইনভাইট করা হয়েছিল। একজন এলেন, ডাকা হলো, কিন্তু একবারও এসে বসলেন না। তাই আমি একজন টিচারকে বললাম যে রিফ্রেশমেন্টের যে ব্যবস্থাগুলো করা হয়েছিল সেগুলো যেন থানায় পাঠিয়ে দেওয়া হয়। থানায় গিয়েছিলেন টিচার, কিন্তু যাওয়ার পর কি জানলেন জানো? যাওয়ার পর ওখানে যে স্যার ছিলেন অন ডিউটি, উনি বললেন যে কি একটা সমস্যা হয়েছিল, সেই কারণে আমাদের স্কুলে কাউকে পাঠাতে পারেননি। অদ্ভুত ব্যাপার, ওনারা কাউকে পাঠাননি, কিন্তু ওখানে একজন পুলিশ ছিল। থানা থেকে তো কনফার্মও করলো যে উনি ওনাদের লোক নয়। এইটুকু মিথ্যে তোমাকে বলতেই হলো পরাগ, তোমার মুখটা বোঝার জন্য। আমি তাহলে সেটাই ভাবছি, তাহলে ওই ভদ্রলোক যিনি এসেছিলেন তিনি কে? আমিও তো সেটাই বুঝতে পারছি না ভদ্রলোক কে। তবে জানো, দূর থেকে দেখে মনে হচ্ছিল ওই ভদ্রলোককে তোমার মতো দেখতে। কি বলছো বলো তো তুমি শিমুল? হ্যাঁ, কি বলছো? এখন কি তুমি সব জায়গাতে আমাকেই দেখতে পাচ্ছ নাকি? আচ্ছা, হাসির কি হলো বলো তো? আমার যেটা মনে হলো আমি তো সেটাই বললাম।
তারপরে আসল কথাটা বলো। আসল কথা? না, তারপরে কি হলো? তারপর আর কি হবে, আর কিছুই হয়নি। বাড়ি চলে এলাম। তবে যখন বাড়ি আসছিলাম, ওই বললাম না তোমাকে, আমাদের স্কুলের একজন টিচারকে থানায় পাঠিয়েছিলাম। উনি ফোন করে বললেন থানা থেকে কাউকে পাঠাননি, কিন্তু অথচ ওখানে একজন পুলিশ ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি না সত্যি বুঝতে পারছি না পরাগ, আমার না মনে হয় তোমার মধ্যে দুটো সত্তা। হ্যাঁ, তা তো বটে, ঠিকই বলছো। আমার ভেতরে দুটো সত্তা আছে। একটা খুব খারাপ মানুষ, আর একটা সত্তা আস্তে আস্তে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছে। না না, আমি দুটো সত্তার কথা বলছি না। একটা সত্তা যে আমাকে মনে প্রাণে আগলে রাখতে চায়, আর একটা সত্তা যেটা স্বীকার করতে চায় না। তুমি কি বলছো বলো তো শিমুল? আমি তো তোমার স্বামী, তোমাকে আমি সব দিক থেকে আগলে রাখবো, এটাই তো স্বাভাবিক। আমার কি কোনো অসুখ করেছে গো? অসুখ? তোমার কি অসুখ করেছে শিমুল? কেন বলো তো, আমার সব সময় মনে হয় যে সব জায়গায় তুমিই থাকো, তোমাকে আমি দেখতে পাই। সত্যি তুমি থাকো নাকি আমার মনের অসুখ? তুমি হয়তো আমাকে সত্যি খুব ভালোবাসো শিমুল, সেই জন্যই তোমার এই কথাগুলো মনে হয়। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ শিমুল, আর কিছুই বলার নেই। তুমি কি সত্যি কোথাও যাও? আমার কি কোথাও যাওয়ার অবস্থা আছে শিমুল? তুমি আমাকে অবিশ্বাস করো না শিমুল, প্লিজ। পরাগ, আমি তোমাকে অবিশ্বাস করতে চাই না, আর এখন তো আমি তোমাকে ভুলও বুঝি না, কিন্তু তুমি আমাকে সত্যিটা বলো। আমি তোমাকে সমস্ত সত্যি কথা বলবো শিমুল, নিশ্চয়ই বলবো। প্রমিস? আমি প্রমিস করছি শিমুল, আমি সব সত্যি তোমাকে বলবো, কিন্তু হয়তো এখন আমি তোমাকে বলে উঠতে পারবো না, একদিন আমি ঠিক বলবো। কি এমন সত্যি কথা পরাগ, যেটা তুমি আমাকে এখন বলতে পারছো না কিন্তু পরে বলবে? না মানে, এটা একটা কথার কথা বললাম শিমুল, হয়তো এমন কোনো ঘটনা যেটা আমি এখন তোমাকে বলতে পারছি না, কিন্তু সময় হলে আমি তোমাকে নিশ্চয়ই বলবো শিমুল। তোমার কাছে আমার হাইড করার কিচ্ছু নেই, বিশ্বাস করো, সব সত্যি তোমাকে বলবো, বলবোই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আন্টি, উনি আমার পিসিমণি আর পিসেমশাই। পিসিমণি পিসেমশাই উনি হচ্ছেন আন্টি, আর উনি হচ্ছেন ওই বাড়ির পিসি, যাদের কথা আমি তোমাদের বলেছিলাম। নমস্কার, আপনারা বসুন, আমি ওই ঘর থেকে একটু আসছি। এই কি আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন প্লিজ।
চিনতে পারিনি তো? না না না, এখনো পর্যন্ত কিছু সন্দেহ করনি বলেই মনে হলো। হ্যাঁ, প্রথম দর্শনে যদি চিনতে না পারে তাহলে আজ চিনতে পারবে না। এই শোনো, অতিথিরা এসেছে তো, আপ্যায়ন করতে হবে, একটু মিষ্টি টিষ্টি সত্যি মানে আপনার মতো এত বড় মাপের মানুষ আমাদের গৃহে পদধূলি দিল, এটা কি অনাবিল আনন্দ, অনাবিল প্রশান্তি মনে আনন্দ, এত খুশি হয়েছি। ওরে বাবা, ও মহেশ্বর, মামা তো উত্তেজিত হয়ে পড়েছেন। বেশি করতে গিয়ে আবার ছড়িয়ে না ফেলেন। তুমি দেখো মহেশ্বর। আমি যে বড় মাপের মানুষ সেটা আপনি বুঝলেন কি করে? আপনার সাথে তো এই সবে আমার আলাপ হলো। মানে তিস্তা থেকেই শোনা আর কি। তিস্তা তো আপনাদের বাড়ি থেকে এলে সবার খুব প্রশংসা করে, আপনার খুব প্রশংসা করে আর কি। তিস্তা বড্ড ভালো মেয়ে। আসলে আপনারা এত ভালো মানুষ, এত নম্র ভদ্র, এত সুন্দর পরিবার, আপনাদের বাড়িটা কি অপূর্ব সাজানো, আপনারা খুব রুচিশীল পরিবার, দেখেই বোঝা যাচ্ছে। তিস্তাকে তো ভালো হতেই হবে, তাই না? একি পিসিমণি আবার অমন ভাবে দেখছেন কেন? ঠিক আছে, অনেক তো কথা হলো, এবার মিষ্টিটা খান। পিসি, আপনিও নিন। এসবের আবার কি দরকার ছিল তিস্তা? আমি তো একটা ওনাদের সাথে একটা দরকারে এসেছি। না না, তা বললে হয় নাকি? আপনারা প্রথমবারের জন্য এলেন, আর একটু মিষ্টি মুখ করবেন না? নিন না, মিষ্টিটা খান। মানে দরকারে এসেছেন মানে? সত্যি আমি না একটু ভয়েই আছি। আপনি যেভাবে বলছিলেন আমাদের বাড়িতে আসবেন, আমার পিসিমশাইয়ের সঙ্গে, আমার পিসিমণির সঙ্গে কথা বলবেন, আমি ভাবছিলাম যে আমি কোনো ভুল করিনি তো, মানে আমারই অজান্তে আমি কোনো দুঃখ দেইনি তো আপনাকে, যেটা বলার জন্য আপনি এত উদ্গ্রীব হয়ে আছেন। বাড়িতে এসে হয়তো পিসিমণি আর পিসিমশাইকে বলবেন, সেটাই ভাবছিলাম। আরে না না তিস্তা, কিসের ভুল, কিসের দুঃখ? তুমি কি দুঃখ দেওয়ার মতো মেয়ে নাকি তিস্তা? যাকে বাকি দরকারি কথা পরে হবে। দেখুন, আপনিও পিসি, আমিও পিসি, পিসি মশাই। অতিথি তো দেবতার মতো, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের না খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো? এই রে, ম্যাডাম তো সাদা মনের মানুষ, অত লক্ষ্য করেননি, কিন্তু পিসিমণির মনে তো প্যাঁচ আছে, কিছু বুঝে যাননি তো? মহেশ্বর, দেখো মহেশ্বর, রক্ষা করো, রক্ষা করো। চেনা চেনা লাগছে, ওই দোকান বাজার করি তো, ওখানে কোনো গলির মোড়ে আপনার সঙ্গে দেখা দেখা হয়ে গেছিল। না মানে আমি তো বাড়ি থেকে খুব একটা বেরোই না, খুব চেনা চেনা লাগছে, বুঝতে পারছি না ঠিক। লাগবে, চেনা লাগবে তো, চেনা লাগতেই পারে। আসলে আমার মুখমণ্ডলের সঙ্গে তিস্তার মুখমণ্ডলের অদ্ভুত মিল, ওই জন্য চেনা চেনা। কি বলছে বৈভব মহাশয়? তিস্তার সাথে মুখের মিল আছে মানে কি বলছে? আপনারা আজকে এসেছেন, খুব ভালো হয়েছে, নাহলে কিন্তু আপনাদের সঙ্গে আমাদের দেখাই হতো না। আসলে আমরা না না, আমি জানি আপনারা খুব ব্যস্ত মানুষ, আমি আপনাদের বেশি সময় নেব না। যেটা বলতে এসেছি বরং সেটাই আগে বলি, তারপরে আপনাদের কথা শুনবো। আমি আমি আসলে বলছি, আপনাদের ভাইজি তিস্তা, তিস্তা খুব ভালো মেয়ে, ওকে
আমার খুব ভালো লাগে। শুধু আমার নয়, আমাদের বাড়ির সকলেই তিস্তাকে খুব ভালো লাগে, খুব পছন্দ করি আমরা তিস্তাকে। আমি চাই আমার বড় ছেলে অনিকেতের সাথে তিস্তার বিয়ে হোক। কি কথা বললো বড় বৌমা? ওর মনে এটা ছিল না? অসম্ভব। অসম্ভব? কেন অসম্ভব বলছেন? না অসম্ভব মানে হবে না। আমরা তো কালই দিল্লি চলে যাচ্ছি, থাকবোই না। থাকছেন না কাল দিল্লি? থাকবো না তো। এক মিনিট পিসমশাই, এসব আপনি কি বলছেন আন্টি? হ্যাঁ তিস্তা, আমি যা বলেছি সবটা ভেবেচিন্তে বলেছি। আমি বুঝতে পারছি তিস্তা, তোমার ছেলেটা ভালো নেই। অনির ভালো থাকার জন্য অনির যে তোমাকে দরকার তিস্তা। অনিকেত ভালো নেই? না তিস্তা, আমার ছেলেটা না পাকে পাকে অশান্তিতে জড়িয়ে পড়ছে জানো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি হয়তো জানো না আমি কিংশুকদার প্রতি কতটা কৃতজ্ঞ। তখন আমি নিজের পায়ে ঠিকমতো দাঁড়াইনি, পরিবারের অবস্থাও ভালো ছিল না। এমন একটা সিচুয়েশনে আমার একটা জরুরি পরীক্ষার ফিজ কিংশুকদা দিয়ে দিল। চাকরিটা পাওয়ার পর যখন সেই ফিজের টাকা আমি ওনাকে ফেরত দিতে গেলাম, তুমি জানো উনি আমায় কি বললেন? উনি বললেন, তোমার নিজের বাবা কাকা হলে এই টাকাটা ফেরত দিতে পারতে। রাই শুধু এই যুগে নয়, সে যুগেও এত বড় একটা আর্থিক সাহায্য কিন্তু খুব একটা সুলভ ছিল না। এমনই মানুষ ছিলেন কিংশুকদা, সবার কথা ভাবা, সবার জন্য করা। আর তুমি সেই কিংশুকদার মেয়ে, তুমি আমার কাছে এসেছো, আমার যথাসাধ্য সাহায্য আমি তোমাকে করব, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমার সেই বাবার মান সম্মান আজকে ধুলোয় মিশে যেতে চলেছে রঞ্জনদা। তুমি হেল্প না করলে আমি, আমার পরিবার, আমাদের সকলকে মিথ্যে অপবাদের কলঙ্ক বয়ে বেড়াতে হবে সারা জীবন। জানি না এইভাবে আমরা বাঁচতে পারবো কিনা। সে কি, এইভাবে বলছো কেন? আচ্ছা রাই, তুমি আমাকে পুরো ঘটনাটা একবার একটু গুছিয়ে বলো তো। ডু নট হেজিটেট, কোনো রকম সংকোচ করবে না। আমি তোমার বড় দাদার মতো, আমাকে বলো। হ্যাঁ বলছি। এই সুদীপ্ত যখন তোমাকে এনভেলপটা আনতে বলেছিল তখনই তোমাকে ফ্রেম করার প্ল্যান করে ফেলেছিল। আচ্ছা রাই, তুমি একটা ব্যাপারে শিওর তো, ওখানে কোনো এনভেলপ ছিল না? পরিষ্কার মনে আছে আমার, কোনো এনভেলপ ছিল না ওখানে রঞ্জনদা। তার মানে টাকাটা ছিলই না, অনেক আগেই সরিয়ে ফেলেছিল। আমার একটা জিনিস কেমন অদ্ভুত লাগছে, একটা মানুষ এতদিন ছুটি কাটিয়ে ফিরলো, ফিরে বলে দিল যে টাকাটা জমা দিতে যাওয়ার কথা ছিল, জমা দেওয়া হয়নি, টাকাটা নাকি ওখানেই রাখা ছিল। আর সকলে ওর কথা বিশ্বাসও করে নিল, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করলো না। অথচ ওই অফিসারই বাকি এমপ্লয়ীদের কাছে আমি শুনেছি ওই লোকটা যেমন অনৈতিকভাবে টাকা জোগাড় করতো কোম্পানির জন্য, সেটা নিয়ে নাকি অনির্বাণ সেনের সঙ্গে ওনার ঝামেলা হতো, প্রবলেম ছিল। টাকাটাও আগেই কিছু করে ফেলেছিল, ও আগেই টাকাটা। রঞ্জনদা, এই কথাটা আমার আগে মাথায় আসেনি কেন? কি কথা? হ্যাঁ, ডোন্ট ওয়ারি, ওই 25 লাখের গড়মিল কোনোদিনও মিটবে না। এই সমস্ত হিসেবটা আমার কাছেই সেফ থাকবে।
এটা অবশ্য একটা ইম্পর্টেন্ট ক্লু হতে পারে। আমি শিওর ও টাকার কথাই বলছিল। আমি নিজের কানে শুনেছি আমার সেফ কাস্টাডিতে আছে, নিশ্চয়ই টাকার কথা। ভগবান, আমার পুলিশের সামনে এই কথাটা একবারও মনে এলো না কেন? আমি তখন গুরুত্বই দিইনি কথাটাকে, আমার স্ট্রাইকই করিনি একবারও। আমি পরেও ভাবিনি এটা নিয়ে আর। মাথায় আসেনি, ভালো হয়েছে। আচ্ছা রাই, তুমি একটা ব্যাপারে শিওর তো? ও কালকে নিজের ফোন থেকেই কল করেছিল? হ্যাঁ। অ্যাপ্রক্সিমেটলি কটা নাগাদ কল করেছিল বলতে পারবে? সোয়া একটা, লাঞ্চের আগে। ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাইকেল মধুসূদন দত্তের অসামান্য সৃষ্টি মেঘনাদ বধ কাব্যের অংশবিশেষের অভিনয় আমরা দেখলাম। এখন নিয়ে নেব আমরা 10 মিনিটের একটি বিরতি। এরপরেই শুরু হবে আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন, পথের কাব্য। হে মা কালী, সব ঠিকঠাক উতরে দাও মা। তোমাকে জোড়া মোষ বলি দেব। এই রে, জোড়া মোষটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে গেল। না মা, জোড়া পাঁঠা দেব মা। না থাক, পাঁঠাটাও বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মা গো, তোমায় জোড়া মুরগি দেব মা। জানি তুমি আবার মুরগি টুরগি খান তো? মা গো, রাগ করো না মা। থাক বাবা, অত কন্ট্রোভার্সিতে গিয়ে দরকার নেই। মা গো, তোমাকে জোড়া পায়রা দেব। স্টেডি। ইয়েস, আমি পারবো। যে আমাকে যা খুশি বলুক, আমি স্রোত মুখার্জি, আমি নিশ্চয়ই পারবো। আজ সব অপমান, সব বিদ্রুপ, সেই সবের জবাব আমাকে স্টেজেই দিতে হবে। আই অ্যাম দি বেস্ট। আশ্চর্য, অদ্ভুত ইরেসপন্সিবল মেয়ে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এক্ষুনি শুরু হয়ে যাবে, কিন্তু তার দেখা নেই। গানের মেয়েরা, নাচে ছেলেটি সবাই চলে এসছে উইংসের পেছনে, কিন্তু সে গ্রিন রুমে বসে আছে। এখন আমার ওকে ডাকতে গিয়ে আমার না দেরি হয়ে যায়। কত দেরি হয়ে গেল। চোখে দেখতে পাবো না, সোজা ঘাড়ে এসে ধাক্কা দিচ্ছ। দৃষ্টিশক্তি আপনারা খুব জোরালো বলে তো মনে হচ্ছে না। আমি তো ঘর থেকে বেরোচ্ছিলাম। আমার চোখে কি পেরিস্কোপিক ভিউ নাকি ইতি উতি সব দেখবো? ও, তার মানে বলতে চাইছে ভুলটা আমার, আমি ভুল করেছি, আমি ইচ্ছে করে ধাক্কা দিয়েছি। আচ্ছা বাবা, কার জন্য ধাক্কা লেগেছে সেই ঝগড়া না হয় আমরা পরে মিটিয়ে নেব। এখন ঝগড়া করতে গিয়ে যদি আপনার গলার 12টা বাজে, 1 মিনিট এখানে আর সিঙ্গার পাওয়া যাবে না। যে প্রিন্সিপাল স্যারকে জানিয়ে তারপর ঝগড়া করতে আসবেন। কি বললে? ঝগড়া? আমি তোর সঙ্গে ঝগড়া করছি? তুই আমার ঝগড়ার যোগ্য নই বলেই তো জানতাম, কিন্তু আপনি যেটা করছেন সেটা কলিন্স, অক্সফোর্ড, সংসদ সব ডিকশনারিতে ঝগড়াই বলে। চেক করে নেবেন। দাঁড়াও, মেয়েটাকে আজ অদ্ভুত সুন্দর লাগছে, আর সেটা আমার কেন ওকে বলতে ইচ্ছা করছে। না না, এসব বললে খুব ভুল বলা হবে। একই ক্লাউড 9-এ চলাফেরা করেন মহারানী, ভালো বললে তো আর পাই মাটিতে পড়বে না। কিছু বলবেন? আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। যাক, সেই বোধ যে হয়েছে এই অনেক। এনিওয়ে, অল দ্য বেস্ট। বাবা, ভূতের মুখে রাম নাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘুমো ঘুমো, তোমরা মা ছেলেতে ঘুমো, সুখ নিদ্রা দাও। আর এই সুখ নিদ্রা যখন ভাঙবে, তখন জানবে যে তোমরা একে অপরের থেকে অনেক দূরে চলে গেছো। বলে
তিতির রানী, তোমার ঘুম ভাঙলে তুমি দেখবে চারদিকে বাকি সব ঠিক আছে, শুধু তোমার ছেলেটা নেই। কি হয়েছে? আমার বাচ্চা। কে আপনি? কে আপনি? আমার বাচ্চা, ডাক্তার, নার্স, আমার বাচ্চাকে নিয়ে আছে। ধরো ওকে, ধরো আমার বাচ্চাকে আমার কাছে দাও। আমার ছেলেকে আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওকে ধরো। আচ্ছা বাবা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বাবা। তিতি, তুমি ঠিক আছো? কি হয়েছে বলো তো? তুমি এতবার আমি আসার সময় ফোন করছিলে কেন বলো তো? কি হয়েছে? সোমরাজ, তুমি আজকে আমাদের বাচ্চার ছুটির কথা বলো। আমরা চলে যাবো আজকে, এখানে আর থাকবো না। প্লিজ নিয়ে চলো আমাদেরকে, প্লিজ। মানে কেন, কি হয়েছে সেটা বলো আমাকে। দেখো, আমার মনে হয় যে আজকের দিনটা এখানে থেকে যাওয়া উচিত। মানে তোমার এবং আমাদের বাচ্চার জন্য, দুজনের জন্যই সেফ। এটা না, সেফ নয়। এই জায়গাটা আমাদের জন্য আর সেফ নেই সোমরাজ। এক মুহূর্ত এখানে থাকবো না। প্লিজ আমাদেরকে নিয়ে চলো না এখান থেকে, প্লিজ। কেন, কি হয়েছে বলো আমাকে। কালকে রাতের ঘটনাটা আমি তোমায় বলতে পারবো না সোমরাজ, তাহলে তুমি আরো চিন্তা করবে। কি হয়েছে দিদি? চুপ করে আছো কেন? বলো, তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে? খাওয়া দাওয়ার সমস্যা? কিন্তু আমি তো নার্সকে কালকে টাকা দিয়ে গিয়ে বললাম যে খাবার দাবার সমস্ত জল যেন মিনারেল ওয়াটার দেয়। তাহলে না, সেরকম নয়, সেরকম নয়। বুঝেছি, ঠিক আছে, তোমাকে আর কোনো এক্সকিউজ দিতে হবে না। তুমি আজকের দিনটা এখানেই থাকবে। ব্যাস। পারবো না এখানে থাকতে। কাল রাতে আমাদের বাচ্চাকে কেউ চুরি করে নিয়ে যাচ্ছিল। কি হয়েছে? কে আপনি? আমার ছেলেকে আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওকে ধরো। কি বলছো সব? দাঁড়াও, আর এক মুহূর্ত এখানে থাকাটা ঠিক হবে না। শোনো, আমি ডাক্তার ম্যাডামের বাড়ি চিনি, আমরা যাওয়ার সময় ওনার সঙ্গে দেখা করে যাবো। আমরা এক্ষুনি বাড়ি যাবো। চলো, ওঠো। এ কি, কোথায় নিয়ে যাচ্ছেন আপনি ওনাকে? বাড়িতে। সরে যান আপনি। না, এভাবে তো বাড়ি নিয়ে যাওয়া যায় না। সবকিছু তো একটা নিয়ম আছে। চুপ করুন তো। কিসের নিয়ম? হ্যাঁ, একটা ওটির ব্যবস্থা করতে পারেন না, তারপর আবার আপনি রিলিজ ভিজিটিং আওয়ার্স এর প্রোটোকল দেখাচ্ছেন। কিসের জন্য? কাল রাতে আমার বাচ্চা চুরি হয়ে যাচ্ছিল, তখন কোথায় ছিলে তোমরা? একটা কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। আবার বড় বড় কথা। আজকে আমি এক মুহূর্ত এখানে আমার স্ত্রী, আমার বাচ্চাকে এখানে রাখবো না। আমি আজকেই নিয়ে চলে যাবো। আমি ডাক্তারের বাড়ি চিনি, আমি প্রয়োজন পড়লে ওনার সঙ্গে কথা বলবো। তোমরা কেউ আমার সঙ্গে দরকার হয় চলো। আমি আর এক মুহূর্ত এখানে রাখবো না, বুঝেছো? আমি ডক্টরের সাথে কথা বলে ছুটির ব্যবস্থা। তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার দাদু ভাই, তোরা যে আনন্দ দিলি না, আমি ভাষা পাচ্ছি না বলার। ও ছোট বৌমা, বরণ করো। হ্যাঁ, দিদি ভাইয়েরই বরণ করার কথা ছিল, কিন্তু কোনো উপায় নেই গো, উঠতেই পারছে না, তাই আমি বরণ করছি। এত সংকোচ কেন করছো কাকিমণি? তোমরা সবাই তো আমাদেরকে একই রকম ভাবে ভালোবাসো। বরণ করো। আগুন! মা, আগুন! প্লিজ আগুনটাকে নেভাও, প্লিজ। গোপাল, রাত্রে তো সবে ঘরে এলো, এর মধ্যে এরকম আগুনটা লেগে গেল। এ তো সবে শুরু, ঝড়ের পূর্বাভাস। বড় ঝড় যখন আসবে সেদিন আর কেউ সামলাতে পারবে না। हाय भैया, ये तो बहुत बड़ा अपशगुन है। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। সবাইকে বলে দে তো, আমি আজকে বাড়িতে এসেছি, কিচ্ছু হবে না। আগুন জল সব আমি এক হাতে বুঝে নেব। না, একেবারে ঠিক কথা বলেছো তিতির বউ। একটু করে ওঠা। এই যে তোমার পুতি, আমার পুতি। কি মিষ্টি না? এটা বলদি রয়ে গেল। একের পর এক ঘটনা ঘটে চলেছে।
কালকে আমাদের বাচ্চা চুরি হয়ে যাচ্ছিল, তারপর আজকেই আগুন। আর কোনো রিস্ক নেওয়া যাবে না, এবার থেকে সতর্ক থাকতে হবে। তুই সুস্থ হয়ে আমাদের কাছে আসবি কিনা সেটাই জানতাম না। আমাকে আর একটু কেয়ারফুল হতে হবে, আর কোনো ক্ষতি আমি হতে দেব না তোর। আমার পুচকু বাবা, মা কি তোমায় স্নান করিয়ে দেবে? কিন্তু তোকে আমি কি করে স্নান করাই বলতো? তুই এত ছোট্ট, তোর যদি কানে জল ঢুকে যায় তো তুই বলতেও পারবি না। কিছু হলো? হয়ে গেছে বিটিয়া। বাবা দেখি তো তোর স্নানের জলটা। কিছু জলটা তো ঠান্ডা। नहीं बेटा, पानी तो ठीक है ना। लो मैं और गर्म पानी मिला दूं। देखो बिल्कुल ठीक है बेटा पानी। রাজা বাবুকে আমায় দিয়ে দাও, আমি বাচ্চা চান করাতে পারি, মালিশ भी চোখো করুম। আমাকে দাও এটা। না না বিজলি, আমি স্নান করাই। তুমি আমাকে বলে বলে দাও, আমি স্নানটা করিয়ে দিই। আমি নিজে হাতে ওকে স্নান করাতে চাই। थारी अपनी माँ होती तो थे ना करती के? তুমি আমাকে শিখিয়ে দাও না, আমি করে নেব। হ্যাঁ বেটা দাও, আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা বেশ না। आजा राजा मुन्ना, आले ले 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 राजा मुन्ना बेटा आजा। বিজলি বলছি তুমি আমাকেই দিয়ে দাও, আমি স্নানটা করাই। মা হিসেবে আমার তো একটা কর্তব্য আছে, তাই না? যে প্ল্যানই করি না কেন শেষ মুহূর্তে তিথি সেটা ভন্ডুল করে দেবে তো। ঠিক আছে কি করি দেখ না আজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। কি দুঃস্বপ্ন জেঠু? কি দুঃস্বপ্ন মানে? আরে বলো না কি দুঃস্বপ্ন। এক পাও এগোবে না। এ মেয়ে নয়, এ মেয়ে নয়, এ মেয়ে হচ্ছে তারকা রাক্ষসী। দত্তবাড়ির এই উঠোনে এই মেয়েকে আমি নৃত্য করতে দেখেছি। বাবা তুমি কি বলছো? আমরা কি তোরা হচ্ছিস ওর সানায়ের কি বলবো তোমাদের? সে কি নৃত্য, দুহাত তুলে উদ্বাউ হয়ে নৃত্য করে চলেছে। এই কেলো উল্লুকের দল, জুতো কে উঠোনে ভুচারি নৃত্য হচ্ছে। আর জুতিয়ে তোদের না। তোকে বিয়ে করবো। আচ্ছা দাদু, তুমি তো সবার আগে মরে গেলে, তাহলে শেষ পর্যন্ত স্বপ্নটা দেখলে কি করে? ছড়ানো ভোঁদর, হ্যাঁ মাথায় এমনিতে বুদ্ধি নেই, আমার স্বপ্ন দেখার ভুল যাচ্ছে। মেরো না। লজিক 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 দেখাচ্ছি তোকে, দেখ লজিক হবে না। যেমন গোডাউন তেমনি তার শোকেস। শোনো পন্না, এই মেয়েকে তুমি এই বাড়ি থেকে তাড়াও। বাবা একটা কথা বলি, এই প্রচন্ড গরমে না তোমার পেটটা গরম হয়ে গেছে। অমিতা রান্নাঘরে মিষ্টি থাকলে বাবাকে একটু মিষ্টি ভেজানো জল দেয়। দেখুন জেঠু, আমি জানি এ বাড়িতে অনেকেই রয়েছে, তারা চায় যে সুইটি বাড়িতে থাকুক, কিন্তু আমি থাকতে সেটা হবে না।
আমি একটা হোম দেখছি, ভালো হোম পেয়ে গেলেই আমরা সেখানে সুইটিকে পাঠিয়ে দেবো, আর এক মুহূর্ত ওকে বাড়িতে রাখবো না। না 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 না, ওসব হোমে দিয়ে হবে না। যে মেয়ে অন্যের বরকে নিয়ে দুঃস্বপ্ন দেখে তার চিত্তশুদ্ধি দরকার। ওকে গোপাল গোবিন্দ আশ্রমে পাঠানো দরকার। এটাই বরং ভালো হবে। একবার যখন তোমাদের হোমে অ্যাটাক হয়েছে তখন তো দ্বিতীয়বারও হতে পারে, তাই না? তার চেয়ে কিন্তু আশ্রমে ভালো। জেঠু, আপনি ওই কি আশ্রম বললেন না, গোপাল গোবিন্দ, ওখানে ফোন করুন। গেল, কি হবে এবার? ওই ম্যাডাম বাঁচাবে আমায় নাকি ওই দাদার মাই বাঁচাবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে বাবা, তুমি এরকম কেন করছো সুইটি? তোমাকে ওই হোমে না পাঠালেই হলো তো। অদ্ভুত ব্যাপার তো। তুমি জানো আশ্রমে থাকা কত ভাগ্যের ব্যাপার? না, আসলে আমার খুব ভয় করছে দিদিমণি। সেই ভাঙা রেকর্ডের মতন একই কথা বলে চলেছ, আমার ভয় করছে, আমার ভয় করছে। আচ্ছা, আমরা তো কেউ অমানুষ নই। তুমি যাতে সুরক্ষিত থাকো আমরা তো সেই ব্যবস্থাই করছি। মহারাজ জি কখন থেকে বসে রয়েছেন। চলো দিদিমণি, না দিদিমণি, আমি যাবো না দিদিমণি। অখিলেশ ঠিকই বলেছে, এ মেয়ের শুদ্ধিকরণ প্রয়োজন। জানতাম, এই মেয়েকে দেখেই তো বোঝা যাচ্ছে ওরা বুকে যাও। আমি চিন্তা করো না, 7 দিন পর শুভক্ষণ দেখে মা সুইটিকে আশ্রমে নিয়ে যাওয়া হবে। মহারাজ, 7 দিন, তার আগে কি কোনোভাবে? সম্ভব নয়, সবকিছুটা একটা প্রস্তুতি লাগে। এ মেয়ের পূর্ব পরিচয় সব মুছে দিয়ে নতুন করে জন্ম হবে। ওর নাম হবে পদ্মপ্রিয়া মাতাজি। চমৎকার নাম। না না, একটা কথা ভেবে দেখুন মহারাজ, এই সুইটি বিউটি কিউটি এসব কি বাঙালির নাম? হ্যাঁ, তাছাড়া এ মেয়েকে তো দেখেই বোঝা যায় যে আগে ধান্দাবাজি ছাড়া এ মেয়ে কিচ্ছু কোনোদিন করেনি। আর নজরটা দেখুন, দেখুন দেখুন নজরটা দেখুন। হ্যাঁ, অতীতটা ভুলে গিয়ে ওর ভালোই হবে। শোনো মা, শুদ্ধ জীবনযাপন করবে, সপাকে খাবে, আর নিজের কথা নয়, সর্বদা ভাববে শিব জ্ঞানে জীব সেবা। বুঝেছ? এই কোথায় ফাঁসলাম? অর্ধেক কথার মানেই বুঝছি না, কোথায় যে পাঠাচ্ছে। ধুর ধুর, ওই ম্যাডামটা কোথায়? মহারাজ, আমার একটা অনুরোধ ছিল। বলো মা, বলো। আসলে সুইটি আমাকে বলেছিল ও একটু লেখাপড়া করতে চায়। নিকুচি করেছে লেখাপড়ার। নিশ্চয় করবে। লেখাপড়া করার মধ্যে যে সুখ আছে তা অন্য কিছুতে নেই। আশ্রমের মহারাজরা বেদ, পুরাণ, উপনিষদ, শাস্ত্র সব পড়াবে। ওর মন থেকে সমস্ত অন্ধকার ঘুচে গিয়ে জ্ঞানের আলো প্রজ্বলিত হবে। শুনে চোখে জল এসে যাচ্ছে। মহারাজ, আপনি আমাদের বাঁচালেন। তাহলে এবার আমি আসি। হ্যাঁ হ্যাঁ, চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুপ্রীতি কাকির ছেলে ছন্দক দাদা, ছন্দক দাদার খুনের অভিযোগে জেল হয়েছে, কিন্তু সুপ্রীতি কাকি হলপ করে বলছে যে ছন্দক দাদা নির্দোষ। সেই জন্য ভানুদিদিকে কেসটা নিতে বলেছিল। তাই জন্য তো আজকে আমরা গিয়েছিলাম ছন্দক দাদার সঙ্গে দেখা করতে। কিন্তু গিয়ে না একটা অদ্ভুত কাণ্ড হয়েছে ওখানে। ছন্দক দাদা যেই শুনলো আমরা জেঠুমনির বাড়ির লোক, তখনই রেগে গেল। কি বলছিস কি রে ফুলকি?
ছেলেটা রোহিতের সামনে দাদার সম্পর্কে এই সমস্ত কথা বলল। তারপরে ছেলেটা যে অক্ষত আছে এই অনেক নয়, নয়তো দেখতেই ওখানেই মারপিট লেগে যেত। ধর বসে মুড়িটা খাবি, চল আয় আয়। জানিস ফুলকি, এতদিনের মধ্যে আমি কিন্তু বিশেষ কাউকে দাদার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করতে শুনিনি। জেঠুমনির মতন মানুষের নামে কেউ খারাপ কথা বলতে পারে মা? নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আর ছন্দক দাদা তো জামাইবাবুর নামও নিয়েছে। আমি একটা সত্যি করে কথা বলবো মা তোমায়, আমার না জামাইবাবুকে বিশ্বাস হয় না। জামাইবাবুর নাম শুনলেই না সবাই খুব ভয় পায়। আর জামাইবাবু তো জেঠুমনির মতো নন, নিশ্চয়ই এমন কিছু করেছেন যার জন্য সবাই জেঠুমনিকে ভুল বুঝেছে। এটাও তো হতে পারে বলো। আর আমার না ওই সুপ্রীতি কাকি আর ছন্দক দাদাকে দেখে খারাপ মানুষ মনে হয়নি গো। না হলে কেউ মুখের ওপরে মনের কথাটা বলে দিতে পারে? ছন্দক দাদা তো মুখোশ পরা মানুষ নন। হ্যাঁ রে ফুলকি, তোর চিন্তাধারা তো বেশ অন্যরকম হয়েছে। শোন না, একটা কাজ করবি, রোহিতকে নিয়ে ওই ছেলেটা যেই সমস্ত জায়গায় বেশি বেশি যাতায়াত করতো সেই সব জায়গায় একবার জানা, ওইখানে গিয়ে ওর বন্ধু টন্ধুদের জিজ্ঞাসা কর ওই ছেলেটা কেমন ছিল। পারবি না? তুমি বলছো মা? দেখ, বিনা দোষে কোনো ছেলে যদি সাজা পায় তাহলে তার মায়ের যে কি হয় সেটা তো আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না বল। বাইরে দুনিয়ার কাছেও কিছু বলা যায় না, আবার বুকের ভেতরটা ফেটে যায়। দেখ না রে ফুলকি, যদি ছেলেটা নির্দোষ হয়, আশেপাশের লোকজন যদি বলে যে ছেলেটা ভালো, একবার চেষ্টা করে দেখ না কিছু করতে পারিস কিনা। আমি রোহিতের সঙ্গে কথা বলবো খন। ব্যাস, আমার মনে আর কোনো প্রশ্ন নেই। তুমি বলে দিলে এবার দেখো ফুলকি দাস কি করে। মা কালী ফুলকি দাসের সামনে এদের এনে ফেললো তো, এবার তো কিছু করতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৌদি কবে যাবে সেটা আমাকে বলো, আমি ছেড়ে দেবো। একা একা যাবার কোনো দরকার নেই। দাদা ভাইও তো পৌঁছে দিতে পারে, তাই না? হ্যাঁ তাও হয়। কি ইশারা করলো বলো? হ্যাঁ, না মানে ওই তেমন কিছু নয়। ফুলকি বলছিল যে ওই তোর আজকে কোথায় গেছিলিস না, ওই কার সঙ্গে দেখা করতে। আইসি তোমাকেও দলে টেনেছে তাই তো? মা, ওই ছেলেটার ওপর আমার প্রচন্ড মাথা গরম হয়ে রয়েছে। কন্টিনিউয়াসলি আমার সামনে ও জেঠুমনিকে চোর বলে গেল। একে সাহায্য করতে আমি ইচ্ছুক নই। আর তাছাড়া ছেলেটার ওপর অনেক দোষ আছে আর সেগুলোর কংক্রিট প্রমাণও আছে। কি করতে পারি আমরা এখানে? সব মায়েরাই ভাবে তার ছেলে নির্দোষ, এই কথাটাই ঢুকছে না ফুলকির মাথায়। মা, তুমি সুপ্রীতি কাকির অবস্থাটা দেখোনি? সেটা না দেখলেও আমি যথেষ্ট বুঝতে পারছি ফুলকি। অমনি হয়ে গেল। আরে বাবা, এসব ভেবেই তো গিয়েছিলাম দেখা করতে, কিন্তু তারা রোহিত, দেখ, কেউ যদি বিনা দোষে জেল খাটে তাহলে তো সে সকলকে দোষারোপ করবেই, তাই না? ওই বক্সিং কেলেঙ্কারির পর কি হয়েছিল তোর মনে আছে? তুই নিজে কিরকম পাল্টে গেছিলিস রোহিত। পরিস্থিতি কিন্তু মানুষকে পাল্টে দিতে পারে, জানিস? দেখ, আমি হয়তো কিছু জানি না, কিন্তু আমার মনে হয় তোরা একবার যদি অন্তত একবার খোঁজ নিতে পারিস ছেলেটা জেলে যাওয়ার আগে কেমন ছিল, তারপর তুই নিজে ঠিক কর না ওকে সাহায্য করবি কি করবি না। দেখ, একবার একটা মানুষের সঙ্গে দেখা করে দুম করে তার সম্পর্কে এরকম সিদ্ধান্ত নিতে নেই।
আমি নিজে ভুক্তভোগী তো। ফুলকির মুখে ওই ছেলেটির মায়ের কথা শুনে সত্যি আমার খারাপ লাগছিল, তাই বললাম, আর কিছু নয়। খেয়ে না, খেয়ে খাওয়াটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে। মা সুপ্রীতি কাকির কষ্টটা বুঝতে পারছে, তাই তো বলছে। আচ্ছা স্যার, আপনার কিসের এত আপত্তি বলুন তো ছন্দক দাদার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে? আপনি তো কাউকে সাহায্য করছেন না, আপনি শুধু একটা মানুষের ব্যাপারে একটু খোঁজ নিচ্ছেন। যাবেন স্যার? যাবো মানে কোথায়? ওই ছন্দকের ব্যাপারে খোঁজ খবর নিতে? হ্যাঁ স্যার। তো যাবোটা কোথায়? আমরা তো সকাল সকাল ট্রেনিং করতে বেরোবো, ওখান থেকে চলে যাব। আপনাকে কিছু চিন্তা করতে হবে না, কোথায় যাব সেটা আমি ঠিক করে ফেলেছি। এতটা পাখা গজিয়েছে ফুলকি দাসের যে ও এখন রোহিতকে ঘুরতে যেতে বলছে। রোহিত কোনো রকম কোনো আপত্তি করছে না। সিরিয়াসলি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।